ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা, গণপরিবহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়রের, 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান। জমে উঠছে কোরবানি পশুর হাট, চামড়া সংগ্রহে প্রস্তুত সাভারের ট্যানারি, সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,10,00,000। এবং গ্রামীণ ফোনের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, বিচার প্রক্রিয়া নিয়ে মিথ্যাচার করছেন ইউনূস, বললেন আইনমন্ত্রী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। শুরুতেই ঈদ যাত্রার খবর। ঈদ যাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সবগুলো ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীরা। সকাল 8:30 থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সকাল 6:30টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছাড়ে 8:30টায়। একই চিত্র 11 সিন্ধুর, প্রভাতী সহ সকল ট্রেনের। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীরা। তবে অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস ছিল যাত্রীদের মুখে। কোনো পরিবহন ঈদ যাত্রাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ট্রাফিকের পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঈদের ছুটি শুরুর আগে 2-1 দিন সড়কে গাড়ির চাপ থাকে বেশি। এই সুযোগ নিয়ে কিছু অসাধু পরিবহন চালক বাড়তি ভাড়া আদায় করার পায়তারা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে পুলিশ। এছাড়া ট্রাফিক ব্যবস্থা সহজ করতে নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন এই কর্মকর্তা। যত্রতত্র যাত্রী ওঠানামা করলে জরিমানা করা হবে বলেও জানান তিনি। বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা সেটার ব্যাপারে কিন্তু সার্ভেলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে যদি অযাচিতভাবে কিছু পাওয়া যায়, প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে। হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবার কোরবানির হাটের খবর। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এছাড়া পশুর হাটের বর্জ্য 72 ঘন্টার মধ্যে পরিষ্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। দেখুন মিতুর রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। কোরবানির বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। তিনি আরো বলেন, ঈদের দিন বৃষ্টি হতে পারে, এতে নামাজে যেন কোনো বিঘ্ন না হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। এ সময় দক্ষিণের মেয়র ঢাকাবাসীকে ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। আমাদের প্রায় 72 ঘন্টা একটানা কার্যক্রম চলে
আমাদের কেউ বিশ্রাম নিতে পারে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে 2 দিনের মধ্যে, ঈদের দিন এবং পরের দিন, এই 2 দিনের মধ্যেই যেন সকল কোরবানি সম্পন্ন করা হয়। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী হাটগুলোতে কোরবানি পশু নিয়ে আসতে শুরু করেছেন খামারিরা। প্রায় সবগুলো হাটেই রয়েছে পর্যাপ্ত গরুর সরবরাহ। বেচাকেনাও শুরু হয়েছে হাটে, তবে বেশিরভাগ মানুষই ঘুরে ঘুরে দাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাটে খামারিদের সুযোগ সুবিধা নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের। শহীদুল হক জীবনে ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। বিভিন্ন রং বেরঙে সাজে সজ্জিত হয়েছে রাজধানীর গরুর হাটগুলো। মাঠের গরু যাতে ভিজে না যায় এজন্য টানানো হয়েছে মাঠ ভর্তি ত্রিপল। বেচাকেনা জমজমাট হওয়ার আশায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদের বাকি আর সপ্তাহখানিক, নগরে হাটে এসে গেছে হাজার হাজার গরু। ভোগান্তি এড়াতে আগেভাগে এসে গেছে বিভিন্ন জেলার খামারিরা। যেহেতু আমার বড় গরু, যদি ভিতরে চাপের মধ্যে জায়গা পাই তাহলে আমার গরু নিয়ে রাখা এবং বিক্রয় করার সমস্যা হবে বিধায় আমি অনেক আগে এসেছি। দরদাম বলছে কিন্তু গরু বেচা কেনার মতন বলছে না, হয়তো তাদের রাখার জায়গা নেই, যার কারণে তারা তো এই মুহূর্তে গরু কেনে না। একটু টাইম যখন আগে আসবে তখন তারা গরু কেনাকাটা করবে। কাস্টমার আসছে, দামাদামি করছে, বোধমত হচ্ছে না, তাই আমরা গরু ছাড়ছি না। বিক্রি শুরু হতে আরও সময় লাগবে বলে মনে করছেন হাটে আসা খামারিরা। জায়গা স্বল্পতার কারণে ঈদের কাছাকাছি সময় গরু কেনার ইচ্ছা নগরবাসীর। আমি গরু দেখতে আসছি, অনেক গরু উঠছে, বিভিন্ন ধরনের গরু, দেখার মতো গরু। অন্যান্য হাটের তুলনায় হাটে খুব সুন্দর সুন্দর গরু উঠছে। গতবারের তুলনায় এবার গরু একটু বেশি। ঈদের জন্য গরু কিনতে দেখি মিলে গেলে কিনব। আমরা যেহেতু ঢাকা শহরে ভাড়া বাড়িতে থাকি, আমাদের জায়গারও সংকুলান, যার কারণে হয়তো 2-4 দিন আগে কেনা হয় না। ঈদের 1 দিন 2 দিন আগে আমরা আমাদের সাধ্যমতো একটা গরু নেওয়ার চেষ্টা করি। গরমে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে গরু নিয়ে। ইজারাদার জানান, গরুর দেখভাল, গরুর স্বাস্থ্যের কথা বিবেচনা করে করা হয়েছে সব রকম নিরাপত্তার ব্যবস্থা। আমরা ব্যাপারীদের জন্য তাদের থাকার ব্যবস্থা, তাদের গরু টরু বাঁধার ব্যবস্থা, এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, আমরা পুলিশ বাহিনী, র্যাব, আরও NSI যারা যারা আছেন, ওনাদের জন্য আমরা রুম করে দিছি। ওনারাও যথারীতি ওনাদের রুমে বসে এখানে পর্যবেক্ষণ করছেন। এবছর টানা 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পশুর হাট বসেছে 20টি, কয়েকটি রয়েছে প্রক্রিয়াধীন। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বসছে না এবার আফতাবনগর গরুর হাট। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোরবানি বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো চামড়া সংগ্রহে পুরোপুরি প্রস্তুত সাভারের ট্যানারি শিল্পপল্লী। এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ বিসিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কারখানাগুলোতে মজুদ রাখা হয়েছে লবণসহ নানান রাসায়নিক দ্রব্য। তীব্র গরমে সঠিক সময়ে লবণজাত না করা হলে চামড়া নষ্ট হওয়ার শঙ্কায় ট্যানারি মালিকরা। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটন রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। সাভারের হেমায়েতপুরের হরিণধারায় বিসিকের চামড়া শিল্পনগরীতে ঈদুল আজহাকে সামনে রেখে চলছে যাবতীয় প্রস্তুতি। নির্দেশনা মেনে কারখানার সামনে লাগানো হয়েছে বিভিন্ন গাছ। বর্জ্য অপসারণ সহ নেওয়া হয়েছে সব ব্যবস্থা। বাড়তি চাপের বিষয়টি মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট CTPO। আসন্ন কোরবানি উপলক্ষে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের পর্যাপ্ত লবণ মজুদ আছে, আরও লবণ আসতেছে। তো আমাদের এবার টার্গেট হচ্ছে যে 50,000 পিস চামড়া আমাদের ট্যানারির টার্গেট। ঈদের উপলক্ষে মনে করেন রক্তের মাল আসবে, তো সেই জন্যে জায়গা পরিষ্কার করতে আসি। কোরবানি উপলক্ষে এক জায়গায় তার লাটটা সরাইতে আসি, পরিষ্কার করতে আসি যাতে মালটা ভালোভাবে লাগানো যায়। এবারও লবণ ও রাসায়নিক দ্রব্যের মূল্য বেশি হওয়ায় অস্বস্তিতে ট্যানারি মালিকেরা। গুনতে হবে বাড়তি মজুরিও। তারপরেও প্রায় 1 কোটি 10 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের। আমাদের একটা জিনিস আমরা খুবই চিন্তিত, সেটা হচ্ছে যে এবছর প্রচুর গরম। যারা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, তারা যেন কোরবানির 4 থেকে 5 ঘন্টার ভিতরে যেন লবণ দেওয়া চামড়াগুলো ভালোভাবে সংরক্ষণ করে। সাভারের চামড়া শিল্পনগরীর 20টি বাদে পুরোদমে চালু রয়েছে 142টি ট্যানারি। ট্যানারিগুলোতে যথাযথ উপায়ে চামড়া সংরক্ষণ কার্যক্রম সম্পন্ন করবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবার ভিন্ন প্রসঙ্গ।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করেন। এর আগে 2 জুন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে। তাদের জানানো হয়েছে ডক্টর ইউনূস তার বিচার প্রক্রিয়ার সম্পর্কে যা বলে বেড়াচ্ছেন সেটি অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান 2 প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রম অধিকার লঙ্ঘন করেছেন। দেশের নাগরিকদের যেভাবে বিচার হয় তার বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার মামলা রয়েছে। একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন, সে বিষয়টিও জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। যে তিনি তাদের ক্ষতিপূরণ দিবেন সেই জন্য তারা পিটিশনগুলি উইথড্র করেছে এবং অনেকের মামলা পেন্ডিং আছে এবং তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন কমিশন একটা মামলা করেছে। সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান, আদালতে যেই মামলা চলমান থাকে তার ব্যাপারে আইনমন্ত্রী কোনো কথা বলেন না। সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং তার শিগগিরই আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সবার সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বিএনপি সহ সব দল একত্রে হতে পারাটা গণতন্ত্র পুনরুদ্ধার করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি। এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণের সম্পৃক্ত আছে, আপনাকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে। এই কথা সত্য যেটা মান্না সাহেব বলেছেন যে তরুণ যুবকদের, আমি আবার সবসময় কথা বলি, আবারও বলছি, তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশের যে আন্দোলন আমরা করছি এটা শুধু আমাদের জন্য নয়, এটা এই দেশের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাই, যেই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই একসাথে এসে আসুন, আমরা সবাই একসাথে এই লড়াইটা করি, এই লড়াইয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করি। ঢাকা শহরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সকালে সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে সংলাপে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ঢাকায় 8 মাত্রার ভূমিকম্প হলে 20% ভবন ধস হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। ভূমিকম্পের সময় কী করণীয়, এজন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ইমারত বিধি মেনে স্থাপনা নির্মাণ করার আহ্বান জানান মন্ত্রী। আমাদের ভূমিকম্পের সাথে বজ্রপাতটা বর্তমানে একটা বড় প্রবলেম বাংলাদেশে। এই বজ্রপাত নিয়ে আমরা কাজ করতেছি। আমরা প্রায় 1300 কোটি টাকার একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে আছে। আমি মূলত ওই প্রকল্পের জন্য এখন মন্ত্রীর কাছে যাব। তা আশা করি ওই বজ্রপাতের প্রকল্পের জন্য আজকে যাব। আশা করি এটা পাস হবে এবং এটা আমার ইতিমধ্যে কথা হয়েছে। এই বজ্রপাতের সমস্যা হয়তো আমরা এটা পাস হলে আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে বলে। শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানী প্রেস ক্লাবে স্বাধীনতা সঙ্গীত একাডেমি এই অনুষ্ঠানে আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মুজাফফর হোসেন পল্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সকালে রাজধানী মিরপুরে ন্যাশনাল যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন এই সম্মাননা প্রদান করেন। পরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ইদ্রিস চৌধুরী সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করবে, দেশের উন্নয়ন। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এবং গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক, ওনাকে আমার তরফ থেকে এই ঢাকা 16 আসনের তরফ থেকে সম্মাননা প্রদান এবং আমাদের এনপিপির পক্ষ থেকে সালুবাইয়ের ব্যবস্থাপনায় আমাদের দলের যে কর্মী রয়েছে তাদের ভিতর ঈদ সামগ্রী বিতরণ এবং আমি চাচ্ছি শেখ সালাউদ্দিন সালুবাইয়ের স্মার্ট নেতৃত্বে আমাদের এই এনপিপিকে আকাশচুম্বী জনপ্রিয়তায় নিয়ে যেতে। বিদ্যুৎ সাশ্রয়ী এয়ার কন্ডিশনিং সিস্টেম এসির জন্য নতুন বাজেটে দেয়া কোড বাতিল করে পূর্বের কোড বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিগত বাজেটে শুল্ক ছিল 11%। বর্তমান প্রস্তাবিত বাজেটে নতুন কোড অনুযায়ী তা 60% হচ্ছে, অর্থাৎ 49% কর বৃদ্ধি পাবে। এই শুল্ক বাস্তবায়ন হলে এই শিল্প ব্যাপক বিপর্যয়ের মুখে পড়বে বলেও জানান তিনি। তাই এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের শুল্ক বহাল রাখার দাবি জানান ব্রামার প্রেসিডেন্ট। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে এতে অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সালাম। এছাড়া দিদারুল আলম চৌধুরী, জসিমউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও। ঈদ যাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা। গণপরিবহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশু বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়রের। 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান। জমে উঠছে কোরবানির পশুর হাট, চামড়া সংগ্রহে প্রস্তুত সাভারের ট্যানারি। সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,10,00,000। এবং গ্রামীণফোনের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। বিচার প্রক্রিয়া নিয়ে মিথ্যাচার করছেন ইউনূস, বলেন আইনমন্ত্রী। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।